গোকুলপুর নামের একটা গ্রাম ছিল। ওখানকার লোকেরা খুবই পিছিয়ে থাকা জীবনযাপন করছিল। যেখানে প্রত্যেকটা গ্রাম শহরে পরিবর্তিত হচ্ছিল, সেখানে কোনো সরকারই গোকুলপুরের উপর ধ্যানই দেয়নি। কাঁচা রাস্তা, কোথাও কোনো রকম সুবিধেই ছিল না। এই গ্রামে সঞ্জয় নামের একটা ব্যক্তি থাকত, যার সাথে তার গর্ভবতী স্ত্রী মিনাও থাকত। গ্রামে হাসপাতাল না হওয়ার কারণে সঞ্জয় লীলাকে সবসময় নিজের গরুর গাড়িতে বসিয়ে অন্যান্য গ্রামে নিয়ে যেত, যার কারণে তার খুব অসুবিধে হতো। মিনা, সময়ের সাথে সাথে গরুর গাড়ি করে যাওয়া আসা করাটা খুবই কঠিন হয়েছে। যদি একটা ট্রেনের সুবিধে এই গ্রামে থাকতো, তাহলে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া কত সহজ হয়ে যেত। কিন্তু কোনো সরকার আমাদের গ্রামের দিকে তাকাচ্ছেও না। আমি সরকারকে এই বিষয়ে অনেক চিঠি পাঠিয়েছি, কিন্তু সরকার আজ পর্যন্ত কোনো কিছু উত্তর দেয়নি। আজকে গ্রামে এই বিষয় নিয়ে একটা বৈঠক ডাকা হয়েছে। তুমি রেস্ট নাও, আমি বিকেলে ফিরে আসব। না সরকার ভালো মতন একটা রাস্তা তৈরি করে দিচ্ছে, না ট্রেনের কোনো সুবিধা দিচ্ছে। এত চিঠি সরকারকে পাঠানোর পরেও একটা উত্তর পর্যন্ত ওখান থেকে আসেনি। সেই গ্রামবাসীদের মাঝখানে রমেশ নামের একজন ব্যক্তি ছিল, যে গ্রামের প্রধান হতে চাইছিল। আরে কোনো ব্যাপার না প্রধান মশাই, আমরা একটা গ্রাম থেকে অন্য গ্রামে গরু গাড়ি করেও তো যেতে পারি। ট্রেনের রাস্তার কোনো দরকার নেই আমাদের। না, এটা কখনো হতে পারে না প্রধান মশাই। আমার বউ মিনা গর্ভবতী, আর হাসপাতাল অন্য গ্রামে রয়েছে, আর ওখানে যাবার জন্য আমাদের পাহাড়ের রাস্তা পার করে যেতে হয়, তাই না? তাতে অনেক বিপদ থাকে, আর তার সাথে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। আরে তোমার গরুর গাড়ি হয়তো খারাপ হয়ে গেছে, সেই জন্য তোমার হয়তো এত কষ্ট হচ্ছে। না রমেশ, না, ও একদম ঠিক কথাই বলেছে। গ্রামের লোকেদের পাহাড়ের রাস্তা দিয়ে যেতে যেতে কষ্ট হয় বই কি। এটা শুনে যে প্রধান সঞ্জয়ের সাথ দিচ্ছে, রমেশ প্রচণ্ড রেগে ওঠে। তাহলে সঞ্জয় বাবু, এখন এটাও বলে দিন এই সমস্যার সমাধান কি হবে? আমরা সমস্ত গ্রামবাসীরা মিলে সরকারকে চিঠি লেখা উচিত, তারপর সরকার বাধ্য হবে আমাদের সেই চিঠির উত্তর দিতে। চিঠি পাঠাতেই থাকো তোমরা, এত চিঠি আমরা আগেই পাঠিয়েছি, ওদের তো কোনো উত্তর আসেনি। আমার তো মনে হয় সরকার আমাদের চিঠিগুলোকে ভাঙাচোরাকে বিক্রি করে দিয়ে অনেক পয়সা রোজগার করছে। কথাটা তো ঠিকই সঞ্জয়, এত চিঠি আমরা আগেই লিখেছি, তার কোনো উত্তর আজ পর্যন্ত আসেনি। এটা শুনে সঞ্জয় খুব উদাস হয়। কিছুক্ষণের মধ্যেই সবাই নিজের নিজের বাড়ি চলে যায়। সঞ্জয় যখন নিজের বাড়ি পৌঁছায়, তক্ষুনি তার স্ত্রী বলে ওঠে, শোনো গো, আমার ওষুধ শেষ হয়ে গেছে, আমার আরও ওষুধের দরকার, কিন্তু এই গ্রামে কোথাও ওষুধের দোকান নেই। তুমি আরাম করো মিনা, আমি এক্ষুনি নিজের গরুর গাড়ি করে অন্য গ্রামে গিয়ে ওষুধটা নিয়ে আসছি। সঞ্জয় নিজের গরুর গাড়িতে বসে আর সঙ্গে সঙ্গে অন্য গ্রামের জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে একটা বয়স্ক লোককে দেখে, যার হাতে পাইপ দিয়ে তৈরি একটা লাঠি ছিল। সেই বয়স্ক ব্যক্তি পাহাড়ের রাস্তা দিয়ে দ্বিতীয় গ্রামে যাচ্ছিল। সঞ্জয় তাকে দেখে বলে ওঠে, কাকু, আপনি কোথায় চললেন? আসুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। এখান থেকে অন্য গ্রামটা অনেক দূর, আপনি চলে আসুন, আমি আপনাকে পৌঁছে দিই। আরে বাবা, আমার কাছে তোমাকে দেবার মতন যে কিছুই নেই। আরে কোনো ব্যাপার না কাকু, কিচ্ছু চাই না আপনার কাছ থেকে। আসুন, আমার গরুর গাড়িতে বসুন দেখি। সেই বয়স্ক লোক সঞ্জয়ের গাড়িতে বসে পড়ে। বয়স্ক লোক সঞ্জয়ের উদাস চেহারা দেখে জিজ্ঞাসা করে, কি হলো বাবা, খুব চিন্তায় আছে মনে হচ্ছে তুমি। এখন আর কি বলি কাকু আপনাকে, আমার গ্রামে একটা বিশাল বড় সমস্যা। আমাদের গ্রামে না কোনো হাসপাতাল আছে, আর না ভালো সুবিধে। আমাদের যে কোনো কাজের জন্য অন্য গ্রামে যেতে হয়, যেটা খুবই কঠিন একটা ব্যাপার। আমি সরকারকে ট্রেনের জন্য এত চিঠি লিখেছি, কিন্তু সরকারের তরফ থেকে একটা চিঠিরও উত্তর আজ পর্যন্ত আসেনি। তার উপর সবসময় একটা ভয়ে ভয়ে থাকি যে আমার বউ গর্ভবতী, প্রতি মাসে মাসে ওকে হাসপাতালে নিয়ে যেতে হয়, আবার ফিরিয়ে আনতে হয়। ওর সাথে কোনো খারাপ কিছু না হয়ে যায়, শুধু একটা ট্রেনের সুবিধা গ্রামে চলে এলে সব ঠিক হয়ে যেত। সঞ্জয় সমস্ত কথা ওই বয়স্ক লোকটাকে বলে।
কিছুক্ষণের মধ্যেই ওরা অন্য গ্রামে পৌঁছে গিয়েছিল। ওখানে পৌঁছানোর পর বয়স্ক ব্যক্তি বলে ওঠেন, বাবা, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই ঠিকই, কিন্তু তুমি আমার এই পাইপের ছড়িটা রেখে দাও। এটা কোনো সাধারণ পাইপ নয়। এই পাইপটা আমি একজন সাধু আমাকে সততা দেখে দিয়েছিল। এই পাইপটা তুমি মাটিতে পুঁতে দাও, পরের দিন এ তোমাকে অনেক পাইপ দিয়ে দেবে, যেটা দিয়ে তুমি যা ইচ্ছে তাই বানাতে পারবে, আর এটা তোমাদের গ্রামকে রক্ষাও করবে। এটা শুনে সঞ্জয়ের বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু সঞ্জয় সেই পাইপটা নিয়ে নেয়। তারপর দুজনই নিজের নিজের রাস্তায় চলে যায়। সঞ্জয় ওষুধ নিয়ে নিজের বাড়িতে চলে আসে আর নিজের স্ত্রীকে বলে, এই নাও মিনা, ওষুধ খাও। মিনা সঞ্জয়ের হাতে পাইপ দেখে জিজ্ঞাসা করে, আরে তোমার হাতে কি ধরনের পাইপ গো? এই পাইপটা আমাকে একজন বয়স্ক মানুষ দিয়েছেন। সঞ্জয় নিজের স্ত্রী মিনাকে সমস্ত কথা বলে দেয়, যেটা তার সাথে ঘটেছিল, যার উপরে মিনা বলে ওঠে, তুমি আজই এই পাইপটা মাটির তলায় পুঁতে দাও। আচ্ছা, তোমার কি মনে হয় এই পাইপে কোনো জাদু আছে? এটা তো আমিও জানি না, কিন্তু যদি এই কথাটা সত্যি হয় তাহলে গ্রামের খুব ভালো হয়ে যাবে গো। এটা শুনে সঞ্জয় পাইপটা মাটিতে পুঁতে দেয়, আর যেই মাত্র সকাল হয় তক্ষুনি ওখানে একটা গাছ চলে আসে, আর সেই গাছে অনেকগুলো পাইপ, যেটা দেখে সঞ্জয় প্রচণ্ড অবাক হয়ে যায় আর বলে, এ তো সত্যি সত্যি একটা জাদুর পাইপ। আমি এক্ষুনি গিয়ে প্রধান আর সমস্ত গ্রামবাসীদেরকে ডেকে নিয়ে আসছি। সঞ্জয় প্রধান আর গ্রামবাসীদেরকে ডেকে আনে আর সমস্ত কথা বলে দেয়, যার পর প্রধান বলেন, এ তো খুবই ভালো জিনিস, কিন্তু এত পাইপ নিয়ে আমরা কি করব? এ কোনো সাধারণ পাইপ নয়। এই পাইপ দিয়ে আমরা চা তৈরি করব, সেটা একটা জিনিস হয়ে যাবে। কিন্তু এটা দিয়ে আমরা কি বানাবো? আমরা সবাই মিলে এই পাইপ দিয়ে একটা ট্রেন তৈরি করব, যে ট্রেন আমাদের অন্য গ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থা করবে। এটা শুনে সমস্ত গ্রামবাসীরা খুশি হয়ে ওঠে আর ট্রেন বানাতে শুরু করে। কিছু দিনের মধ্যেই ট্রেন তৈরি হয়ে যায়। বাহ, এই ট্রেনের পর তো এখন আমাদের সমস্যা সমাধান হয়ে গেল। জিনিসপত্র নিয়ে আসা নিয়ে যাওয়া সব সহজ হয়ে গেল এখন, আর এই গ্রামের উন্নতিও হবে। ঠিক বলেছেন আপনি। এটা দেখে রমেশের একটুও ভালো লাগলো না, আর সে হাসতে হাসতে বলে, এই দেখো, পাইপের ট্রেন তৈরি করেছে। কখনো শুনেছো পাইপের ট্রেনের ব্যাপারে? এই ট্রেন আবার চলবে তো? সেটা যখন এর উপরে বসবো তখন জানতে পারবো রমেশ। সঞ্জয় সমস্ত গ্রামবাসীদেরকে ডেকে বলে, এসো সবাই, এবার আমরা ট্রেনে বসে পড়ি। যার পর রমেশ বলে ওঠে, না না, আমি বসবো না এই ট্রেনে। এই ট্রেন চলবে না, কি জানি ভেঙে আমাদের ওপরই পড়ে যাবে। রমেশ লোকেদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা করে, আর অনেকগুলো লোকেরা ট্রেনে প্রথমে বসার জন্য বারণ করে দেয়। না না, আমি ওই ট্রেনে বসবো না। আমিও বসবো না, কি যখন বিপদ হবে কে জানে বাবা। এটা শুনে প্রধান রমেশের উপরে রেগে ওঠেন। তোমরা যদি বসতে না চাও তাহলে বসো না। গ্রামের লোকেদেরকে ভয় পাইয়ে তোমাদের কি লাভ বলো তো? সব সময় গদির পেছনেই পড়ে থাকো তুমি, কখনো নিজের মন থেকে গ্রামের ব্যাপারে ভাবো। আরে থাক না প্রধান মশাই, আমরা ট্রেনে বসি, দেখি না এই রমেশ সত্যি নাকি আমি সত্যি। যেই মাত্র লোকেরা ট্রেনে বসে যান সেই মাত্র ট্রেন চলতে শুরু করে, আর সমস্ত লোকেরা খুশির চোটে খুব লাফায়। তারপর সমস্ত গ্রাম ট্রেনের ব্যবহার শুরু করে, আর এই সব কিছু দেখে রমেশ একবার আবার রেগে ওঠে। এই ট্রেন যবে থেকে এসেছে তবে থেকে এই সমস্ত গ্রামবাসীরা এই প্রধান আর সঞ্জয়ের খুব প্রশংসা করে, তাই না? যদি এইভাবে চলতে থাকে তাহলে এই গ্রামের প্রধান কখনো হতে পারবো না আমি। রমেশ কিছু গ্রামের লোকেদেরকে জমা করে আর তাদেরকে বলে, যে করি হোক এই ট্রেনটাকে আমি এই গ্রামে চলা থেকে আটকাবই, বুঝতে পারলে? আজকে আমরা রাত্রেবেলা যখন সবাই শুয়ে পড়বে এই পাইপের জাদু ট্রেনটাকে তেল ঢেলে আগুন লাগিয়ে দেব, আর তারপরে যখন আমি প্রধান হব তখন তোমাদের সবাইকে একটা ভালো কাজ দিয়ে দেব। এটা শুনে তারা রমেশের সাথে চলে আসে, আর যেই মাত্র রাত হয়
সেই মাত্র রমেশ আর সেই লোকেরা ট্রেনের মধ্যে তেল নিয়ে ঢুকে যায়। আর তারপর রমেশ বলে ওঠে, খুব পাইপের টেন করে চিৎকার করছিলে। আজকের খেলা আমি এখানেই শেষ করে দেব। কিন্তু যেই মাত্র রমেশ আর ওই লোকেরা ট্রেনের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করে, তক্ষুনি ট্রেনের কিছু পাইপ জাদুই ভাবে বাইরে এসে তাদেরকে মারতে শুরু করে দেয়। আরে এটা কি হয়ে গেল আমাদের সাথে? আরে এটা কি করে? এটা তো অসম্ভব। তারপর সেই পাইপ ট্রেনেই জেল বানিয়ে তাদেরকে বন্দি করে ফেলে। আর যখন সকাল হয় তখন সঞ্জয় আর প্রধান ট্রেনে আসে আর রমেশকে বন্দি দেখতে পায়। আরে এ কি? তোমরা আর এরা এখানে কি করছে? আমি বুঝতে পেরে গেছি প্রধান মশাই, ওদের হাতে তেল রয়েছে। এরা নিশ্চয়ই ট্রেনটার ক্ষতি করার চেষ্টা করছিল। তখন প্রধান রমেশকে জিজ্ঞাসা করেন, এই কথাটা কি সত্যি রমেশ? না না, এটা একেবারেই সত্যি নয়। আমি তো শুধু এই ট্রেনটার মধ্যে বসার জন্য এসেছিলাম। যেই মাত্র রমেশ এই মিথ্যে কথাটা বলে, সেই মাত্র একটা পাইপ তার মাথায় যায়। না, এটা সত্যি নয়। না হলে এই পাইপের ট্রেনটা এমন করতোই না। আমায় ক্ষমা করে দিন প্রধান মশাই আর সঞ্জয়। আমি গদির লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি ট্রেনটাকে জ্বালাতে চেয়েছিলাম। আমি যা করেছি তাতে আমি খুব দুঃখিত। এরপর আর আমি কখনো এমন কিচ্ছু করব না। এটা শুনে গ্রামবাসীরা চিৎকার শুরু করে আর বলে, গ্রাম থেকে বের করে দাও একে, বের করে দাও গ্রাম থেকে বেটাকে। এই শোনো, তুমি আজকে এই মুহূর্তে গ্রাম থেকে বেরিয়ে চলে যাবে। প্রধান মশাই, আমার মতে রমেশকে আমাদের আর একটা সুযোগ দেওয়া উচিত। ও যা করেছে তাতে তোর খারাপ লেগেছে? এটা শুনে প্রধান বলে ওঠেন, যখন তুমি বলছো তাহলে রমেশকে আর একটা সুযোগ আমি দিচ্ছি। তবে একটা কথা মনে রেখো রমেশ, এমন ভুল যদি তুমি আর কখনো করো তাহলে এই গ্রাম থেকে সারা জীবনের মতো তোমাকে বের করে দেওয়া হবে। আর এটা শুনে রমেশ সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। তোমাকে অসংখ্য ধন্যবাদ সঞ্জয়। আরে কোনো ব্যাপার না রমেশ, তুমি যা করেছো তাতে তোমার খারাপ লেগেছে, সেটার জন্যই আমার খুব ভালো লাগছে।